আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা এগিয়ে যাব আমি মেজর ডালিম বলছি বইয়ের আরও একটি অধ্যায়ে। মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো থেকে উঠে আসা অজানা ঘটনা এবং সাহসিকতার গল্প শোনাবো। আসুন আরও একবার ডুব দেই ইতিহাসের গহীনে, যেখানে লুকিয়ে আছে ত্যাগ আর বীরত্বের অনন্য কাহিনী। শুরু করছি আজকের পর্ব। আর যদি আপনি ইতিহাসের এমন আরও কাহিনী শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গল্পগুলো শুনতে পারে। চ্যানেলের নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আর একটা কথা বলে রাখি, যারা প্রথম পর্বটি এখনও দেখেননি, তারা আগে প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্বটি দেখুন। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহিরের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছু করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিদেরকে অবিশ্বাসের চোখে দেখছে, তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নাই, মহাবিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে। অন্তত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো সাথে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলত অতি দ্রুতগতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জিওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জেওয়ান মুজাহিদ কোর, হেডকোয়ার্টার্স লাহোরে। তার এই বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটারে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন, তাদের ঘুরে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চান? পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক। পাগল হয়েছ? ১,৫০০ মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে। অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার। যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কী সব অদ্ভুত কথা বলছো? ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে। To remain loyal to the Constitution. So be faithful and prove your integrity. পরিশেষে তিনি বললেন তার উপর কড়া নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমিক হিসাবে। তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে। কিন্তু এ কি, আজ তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তে মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম, তিনি বললেন, Don't be so sentimental. Even if Bangladesh becomes a reality, preserve yourself. Bangladesh can't go without you and me. তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল। এই সংগ্রামে সত্যি মানুষ চেনা দায়। বিক্ষুব্ধ মন নিয়ে আমিও নূর ফিরে এলাম। এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করেছিলেন, সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম
স্যার, এখনও সময় আছে। আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারদের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না। রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে। এবার একাই সিদ্ধান্ত নিলাম, বেলেলি ডিপো উড়িয়ে দেব। কমান্ডো ট্রেনিং ছিল আমার। সিম্প্যাথেটিক ডিটোনেশনের মাধ্যমে এক্সপ্লোজিভ দিয়ে সাবোগাটে উড়িয়ে দেব ডিপো। তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে। তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ারের মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য তাকে নিয়ে পরখ করিয়ে নেব আমার ট্রেসটা ঠিক হয়েছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্যে প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আঁতকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক! তোমার কি মাথা খারাপ হয়েছে ডালিম? তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি? তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কোয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে। তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। তাছাড়া তোমার এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না। আমার অনুরোধ, তুমি আমাকে ভুল বোঝো না। এখানেও হতাশা। ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলেছিলাম। ইতিমধ্যে হঠাৎ করে আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল। আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনাও বাদ দিতে হলো। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজনে। হঠাৎ করেই নূর বলল, স্যার, ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন, জরুরি আলাপ আছে। ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব। নূর চলে গেল। কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছেন ভেবে কোনো কুলকিনারায় পেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। নূর ইতিমধ্যেই এসে গেছে। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল, ডালিম, আমিও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবর বক্তির ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে। তাছাড়া তুমি স্থানীয় অফিসার। এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি করে আসো। আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে। আমরা তিনজনে কুরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এই পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা চলবে না। সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়া রেস করার ওসিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্লিতে রেস করে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠল। এভাবে সব যখন প্রায় ঠিকঠাক, হঠাৎ করে একদিন সিগন্যাল কোরের হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো। লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল। বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল। নজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের
সমস্যাদি নিয়ে আমার কাছে আসতো, সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে। ভাবলাম নজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে, কিন্তু তাকে দেখেই আঁতকে উঠলাম। তার মুখ ভীষণভাবে থমথম করছিল, চোখ দুটো টলটল করছিল। তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে। আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ডিপ কমান্ডার চিফ মেসেজের মাধ্যমে জানিয়েছেন 19 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে আমার মাথা ঘুরে গেল। নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক। তাই এ পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসাবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর সেক্টর। ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তাভাবনা করে ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা। এ সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কম লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর। ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্ট ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আবার আমাকেই নিতে হলো। শুরু হলো আবার নতুন এক পরিকল্পনা। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে এক ছুটির দিনে দুপুরে খাওয়া শেষ করে ম্যাচ থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম। হঠাৎ করে দরজায় কড়া নড়ে উঠল। কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি, শুকনো মুখ, মলিন চেহারা। চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কিছু কি? হ্যাঁ স্যার, মনস্থির করে ফেলেছি, পালাবো। যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না। তাই সে মুহূর্তে আমাদের চিন্তা ভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারাকে ডেকে নাস্তার ফরমায়েশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে খেলো নাস্তা। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি তার। হঠাৎ করেই মতি প্রশ্ন করলো, স্যার, সব কিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এ অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির প্রশ্নের তৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাবার পর আমি কাপড় পরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে। গিয়ে দেখি নূর দিবা নিদ্রা দিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থতমত খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি? এ সময়ে বিশেষ প্রয়োজনে এসেছি নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহেরের মতামতটা জানা দরকার। বেশ, তবে চলো তার ওখানে যাওয়া যাক। তাই চলুন।
আমার গাড়িতে করেই গেলাম ক্যাপ্টেন তাহেরের ওখানে। তাকে সব কথা খুলে বলে জানালাম। তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে। পরদিন নির্ধারিত সময়ে আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের পৌঁছার আগেই আমাদের প্রিয় ডিশগুলোর অর্ডার প্লেস করে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কোয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার বাবা মা ও মেয়ে মিলে রেস্তোরাঁ চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেওয়ার পরপরই খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি। আমি নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনও চেষ্টা করছি ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এ সময়ে চুপ করে বসে থাকতে পারেন না। আই অ্যাম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ আই অ্যাম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার উপর হাত রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের ওপর হাত রাখলো। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না, কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে। আমার কথাগুলো পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সে পথে অপারেশনাল ম্যাপ শিট জোগাড় করে তার উপর ওয়ান ট্রপ এবং এনিমি ট্রপ পজিশন ডিপ্লয়মেন্ট থ্রেড জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন জোগাড়ের দায়িত্ব আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসেবে। এর সবগুলোই আমার রেজিমেন্টের বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেম হিসাবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই, তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে, বিশ্বাস করে। কোর্স করার সময় ও সব সময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত, অত্যন্ত আন্তরিকতার সাথে। এ সম্পর্কেই পরিপ্রেক্ষিতে আমি ঠিক করেছিলাম, দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার ম্যাসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। এক সময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেয়ে বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইব সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পেরেছি, তবুও আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিট নম্বরগুলো দেখেই বুদ্ধিমান শফিক
হয়তোবা আঁচ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কী। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনে ও বলল, কিন্তু স্যার, জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমার শাস্তিও হতে পারে। তাই যা কিছুই করার সিদ্ধান্ত তুমি নিবে সেটা ভেবেচিন্তে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এ ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে তুমি আমার অনুরোধ, এ ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এই অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকেল 5টায় খোকা বাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকা বাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল 5টা বেজে। শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের ওপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল? এ কাজ তার পক্ষে করা সম্ভব নয়। চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না। চলে যাবার জন্য পা বাড়িয়েছি। হঠাৎ দেখি আস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি ঝোলা, ডান হাত উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। সরি স্যার, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না, হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করায় বেশ খিদে পেয়েছিল। আস্ত 2টো মুরগির সাজ্জি, সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা খাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোণার দিকে একটি নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হয়। পাশের টেবিলের লোকরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিত হয়েও পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জন্য হাসিল করেছি সে একমাত্র আল্লাহ পাকই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সে পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম বলেই আস্তে টেবিলের নিচে দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না। তবে একটি কথা জেনে রাখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তাভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। কোয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে, এ ওয়াদা তোমাকে দিলাম। শফিকের 2 চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এই অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমিও পাড়ি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যায়? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিথ্যে দুঃখ পাচ্ছ ভাই?
বাংলাদেশের সবার পক্ষে কি যুদ্ধে সরাসরিভাবে যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে। সময় প্রায় হয়ে এলো, চলো তোমাকে নামিয়ে দেই। গাড়িতে বসে শফিক বলল, স্যার একটি কথা, যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকি তাহলে এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে নথের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলো স্বল্প আলোতে স্নান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মুদ্রার পাহাড়ের গা ছুঁয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে ভাওয়ালনগর ফোর্ট আব্বাস সেক্টর। ভাওয়ালপুর হয়ে ভাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকেই শুরু করতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর। মেজর মালেকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনী এবং ভারত বাহিনীর ডেপ্লয়মেন্ট রেটস। এতে বিশদভাবে ফাঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্ট ইনফরমেশন। যেমনি ভাবা তেমনি কাজ। ম্যাপ পাওয়ার পরদিনই টেলিফোন করে মেজর মালিককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালিক। দ্বারে উপস্থিত হতেই ভারী গলায় প্রশ্ন রাখলেন, কি ব্যাপার ডালিম? আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগেই তিনি একটি স্কোডা সেন্ডার কার কিনেছেন। তোমার ভলকভাগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেন। স্যার বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। লাঞ্চ খাবে তা ব্যস্ত? তোমার ভাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকেড আপ অ্যাগাইন অন সামওয়ান? তা তোমার সাথের ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতিমধ্যেই টেলিফোন তুলে নিয়ে রিং করেছিলাম। হ্যালো ভাবি, ডালিম হেয়ার। আমরা বাসায় আসছি। 3 of us ওভার লাঞ্চ। অসুবিধে হবে না তো? কোন দিকে সূর্য উঠলো আজ? এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যে লাঞ্চ খেতে যাচ্ছ? ভাবির জবাব শুনে একটু লজ্জা পেলাম। বিশ্বাস করেন ভাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় কি করে কেটেছে সে শুধু আমিই জানি। চলে এসো, ভাবি বললেন। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে দিলাম। অল ক্লিয়ার স্যার, অ্যাট দি হোম ফ্রন্ট। ও হ্যাঁ, লেট মি ইন্ট্রোডিউস লেফটেন্যান্ট মতি from 3rd East Bengal and Moti, this is Major Malik from Senior Major. মতি মেজর মালিকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা শুনেছি অনেক। আপনার সাথে আগে দেখা হয়নি কিন্তু আপনার কথা শুনেছি। প্রাণখোলা উচ্ছল প্রাকৃতির মেজর মালিক স্মিথ হাসলেন। মতি ইজ হেয়ার ফর OWGTC. হি হ্যাজ ডান প্রেটি ওয়েল ইন দ্য কোর্স। আমি বললাম, ইউ মেন রাইট ওয়ে। কিছুটা আশ্চর্য হলেন মেজর মালিক। দ্যাট কারেক্ট। এত চাকুরি করে কি আর হবে স্যার, বললাম আমি। চলো তবে। মেজর মালিক বুঝে টিপলেন। পিএ এসে স্যালুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরবেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। ওয়েল নাও টেল মি হোয়াটসঅ্যাপ, প্রশ্ন করলেন মেজর মালিক। স্যার, দি ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট, অ্যাট দি সাম টাইম কনফিডেন্টিয়াল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি। প্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক।
চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। চিকেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মেজর মালিক। অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন, কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্যাট রিলিয়েবল। তাই বেটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম আমার কথায় গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকশন নেওয়ার জন্যই তিনি এমনটি করেছেন। নাও দেন ইউ আর শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। জি স্যার, এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামে এগিয়ে নেওয়ার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? প্রশ্ন করলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালিক। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চয়ই প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মনে করেন আপনি? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস ভেন্টার অফ ইয়ার্স? জানতে চাইলেন মেজর মালিক। আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এ পথই সর্বোত্তর বলে বিবেচনা করছি আমরা। ইওর ডিসিশন ইজ রাইট। চমক বড়া ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। স্যার, আপনাকে অপারেশনাল ট্রেসে করে দিতে হবে, অনুরোধ জানালাম আমি। ফুড হ্যাজ বিন সার্ভেড। অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। ভাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেওয়ার জন্য হঠাৎ করেই মেজর মালিক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন, এসো, আগে পেট পূজা করা যাক। খালি পেটে ঠিকঠাক চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, ভাবি, দি গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে ভাবি বললেন, ওরক থেকে, আজ সকালেই আনিয়েছি। কোয়েটা শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছগাছালিতে ছেয়ে আছে উপত্যকাটা। চারদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন, আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাইড এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরক থেকে। আমরা ব্যাচেলর বয়েজ প্রায়ই গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনো ভাবির স্বর্ণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সব কিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেটে একটা সুখ টান দিয়ে মেজর মালিক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কোরেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ, এই ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, ওয়ে গিভ ইউ আওয়ার ওয়ার্ডস। আমি জবাব দিলাম, আমরা জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালেই তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক। দ্যাট বিং দেম টু মি টুমোরো, বললেন মেজর মালিক। নট টুমোরো, এখনই ম্যাপশিটগুলো দিয়ে যাচ্ছি আপনাকে, কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটগুলো পরখ করে মেজর মালিক সঙ্গতি করলেন। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা তবে আজ উঠি স্যার। স্টিল এ লট টু বি ডান। বুঝেছি। কি জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেন অ্যান্ড গো? ভারী গভীর গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না স্যার। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে। বিশ্বাস করেন স্যার, আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর রেপার টাইগার্স।
তারা ভীতু, স্বার্থপর, মুখে মুখেই সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালেকের চোখে পানি এসে গিয়েছিল। হৈহল্লুরবাজ বলে পরিচিত মেজর মালেকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালেককে খুঁজে পেতে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি, ঠিক তখনই আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েস, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালেক, বলল মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাবো। সত্যিই পৃথিবীতে মানুষ চেনা দায়, জবাব দিলাম। আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর। ভাবলাম ওর কাছ থেকে চেয়ে নেব কম্পাস এবং বাইনাকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল বাইন্ড, সুদর্শন যুবক সুমি। সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমি, খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? জিজ্ঞেস করলাম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো কিছু নেই, যেতে তো হবেই। আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হেয়ার ওয়ার্ল্ড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমাকে একটা অনুরোধ করব। রক্ষা না করতে পারলে কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না। কি এমন কথা স্যার, যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনাকুলারটা পেলে সুবিধা হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেব কম্পাস এবং বাইনাকুলার। কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারবেন না স্যার? আকুতি ঝরে পড়ল ওর অনুরোধে। আই বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালোন। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাঙ্কস এ লট। আই শ্যাল রিমাইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প। কিন্তু তোমাকে সঙ্গে নেয়ার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউর ওন্ট মাইন্ড। আমাকে একটু ভাবনার সময় দিতে হবে। দ্যাট ফাইন স্যার, ডু টেক ইউর টাইম, বাট বি শিওর ইভেন ইফ ইউ ডিসাইড নট টু বি টেক মি অ্যালোন ফর সাম রিজন, ইউ উইল গেট দ্য থিং হুইচ ইউ হ্যাভ আস্কড ফর। আমিও কিছুই মনে করব না। উঠি আজ তাহলে। না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি, বলে খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসব। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম। মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া যাবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই। প্ল্যানিংয়ের স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নেটু নাও বেসিকে যোগাযোগ রক্ষা করে চলেছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাগম্যান সব কিছু গোছগাছ করছে। যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলে গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, স্যার, ইউ সেইড রাজস্থান ইজ দি সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইলো। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই অ্যাম অ্যালার্জিক টু সান। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টাইপ ব্যাক। সত্যিই তো, এ কথাটা গতকাল আমাদের খেয়ালে আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি লিয়াবিলিটি। এতে আপনার বিপদও হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো ব্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না, তাতে কি হয়েছে? দ্যাটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাবার পর লাহোরের কুসুম কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমি চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার।
লাহোর পৌঁছেই পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাঙ্কস এ লট ওয়ান অ্যাগাইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো। খোদা হাফেজ। টেক কেয়ার স্যার। মাই আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে বসলাম। ইঞ্জিলে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পর্চে দাঁড়িয়ে হাত নাড়ছে। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল। হঠাৎ করে ঘটনা প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। এবটাবাদে বেলুস সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেতেই মতি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। ম্যাচে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালই তাকে বাই এয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এ কি বিভ্রাট! কি করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে। এ অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই। বাট সো হোয়াট? আমি এবটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও। তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকুশ কমান্ডো অফিসার। সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরপরই ডিটেইলেড হয়ে কোয়েটারে এসেছিলেন সিনিয়র টেকনিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্পদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুল, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টায় শহীদ তাহেরের স্মৃতিকে স্নান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজে সামলে নিলাম। তার চলে যাওয়ার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনা কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমরা ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র 2 জন বাঙালি। হলেও তাই। প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খাড়িয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ার দুজনেই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণে হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি
পিন্ডিতে SM ব্যান্সের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্ব যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসলো, আঙ্কেল, স্কুলে আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে রয়েছি। আমার একটা গতি করুন, একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সন অ্যাজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশাওয়ার এ যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল, সম্ভব হলে পেশাওয়াল যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে। উদ্দেশ্যে কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরোপুরি পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। ইট ইজ অল ডান স্যার, ওয়েল ডান ইনডেড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো, দুজনেই খুব রিল্যাক্স। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনেই গিয়ে বসলাম লোনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেন পথে করে কোহাটের পথে, কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউস অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউই এ বিষয়ে কোনো প্রশ্ন করলো না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বেলা নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খাড়িয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাগম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম থারিয়ায়। কোকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব আমি। ট্রানজিট পয়েন্টটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে থারিয়াতে চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসাবে মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ, আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে থারিয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়েই রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই সেলফ ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর। বাই দ্য ওয়ে, হোয়েন আর ইউ প্ল্যানিং টু লিভ? টেন্টেটিভলি অ্যারাউন্ড মিড এপ্রিল। জবাব দিয়েছিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলাও সুরাহা হলো। এরই মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে এন্ট্রি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় এক সময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, তেরে তো কিসমত খুল গিয়া রে, शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। बास्टार्ड शेख मुजीब इज ट्रेटर, डोंट ইউ থিঙ্ক সো। সারে বাঙালি কম হিন্দু হাম। উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে, ইফ মুজিব ইজ এ গাব্বার, দেন ইয়াহিয়া ইজ এ রঘু। He is killing thousands of Bangladesh. He has let loose the force to rape and denounce our mothers and sisters. Therefore, he is a biggest bastard. এ ধরনের কথা বলেই ক্ষান্ত হননি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আশ্রয় ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যান নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মরিয়ে চূর্ণ বিচ্ছন্ন করার গুরু অপরাধে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিং। ঘটনায় আকস্মিকতায় আমারও মতির মাথায় বাজ ভেঙে পড়ে। হতভঙ্গ হয়ে যায় আমরা। খবর পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনার বশে সবকিছু ভণ্ডুল করে দিলে কি করে? তোমার এ ধরনের হটকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের হৃদয়তার কথা সবাই জানে। হাউ কাউড ইউ বি সো স্টুপিড টু ডু এ থিং লাইক দ্যাট? শাম অন ইউ।
এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর ওপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই হার্ট। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্রই সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার তা হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ লিভ মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিং টু এসকোপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুলকিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16 এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন। 16 তারিখ ওই ফ্লাইটে রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশাওয়ার। MS ব্যাস এর কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজ অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না। অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। এদিকে গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাগম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্পক্ষণ পরে মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকেই নিয়ে ভাবছি। বললাম আমি, নূরের বিষয়ে কিছুই কি আমার মানসিক অবস্থা আজ করেই বোধহয় প্রশ্নটা করলো মতি। হ্যাঁ তাই, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। দেখো মতি, নূরই প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটাও একটু ভেবে দেখো। এ অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাজছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বাট দেন হাউ? মতির প্রশ্ন। শোনো মন দিয়ে, আমি ওর জন্য 3 দিনের অ্যারেস্ট সিকিং কোয়ার্টস জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে। দ্যাট অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে। Let's take him. If at all something goes wrong with him on his way, even then we would be safe, as he wouldn't be in a position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্ডেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতিন। First of all, tell me, do you agree or not to take him with us on principle? Well, it is still risky, but I shall buy it. জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরলাম। Thanks. You are really great, Moti. Now come along and see what I do. গাড়ি করে ছুটে গেলাম CMH স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।
বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচের আউটপেটেনে গিয়ে দেখি জামাল রুগী দেখার খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? বস কিছুক্ষণ একটু হালকা হয়ে এলই। জবাবে বললাম, না দোষ, বসনের সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি। কও তাইলে। মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কাইল যাইতাছি, দেখা না কইরা গেলে তো আমারে কাইটটা ফেলাইবা, তাই খোদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইছি, নূরের লাইগা 3 দিনের অ্যাটেন্সি লেখা দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কোয়েটারে সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক হয়েছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় কইয়া যেমনই দেখতে কইও তারে। পোলাডা খামাখা নিজেরে কি বিপদেই না ফেলাইছে আল্লাহ জানে। ইয়ং ব্লাড, খুনকা গরমই, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করে কথাগুলো বলেছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাইলে যাই, ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আছি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকেল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজিবাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসলো নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি। বলো রাজি? আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু কোনো কিন্তু নয়। সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। You have 3 days attend C. Means complete bed rest, okay? Send this chit to the adjutant through your Batman, then give him chutti for 3 days. Call him now and do as I said. নূর তক্ষুনি তার ব্যাগম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাবার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা স্যালুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। এবার কাপড় পরে তৈরি হয়ে নাও, একটা হ্যান্ডব্যাগে 2 পোস্ট এক্সট্রা চার্জ ভরে নাও জলদি। তোমাকে বোলার এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু জাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। All the way you will behave like an army officer traveling to your place of posting at Bawal Nagar. Am I clear? ইয়েস স্যার বলে ছোট্ট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশনে। বোলার এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটা ফার্স্ট ক্লাস কুপেতে। নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি টুমোরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজতে বাজতে বোলার এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিভ&টি এর তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার, তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভ&টির ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন, কিন্তু কিছুই করার নেই। আপনাদের সাথে আজকের পর্বটি ছিল সত্যি স্মরণীয়। মুক্তিযুদ্ধের নায়ক মেজর ডালিমের অজানা কাহিনী আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও এমন সাহসিকতা ও বীরত্বের গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।
প্রতিটি নতুন পর্বে আমরা ইতিহাসের পর্দা সরিয়ে তুলে ধরব আরও অবিশ্বাস্য ঘটনা। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি একটিও পর্ব মিস না করেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট করে জানান কিভাবে আমাদের ভিডিওগুলো আরও ভালো করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও মুক্তিযুদ্ধের এই গৌরবময় কাহিনী জানতে পারে। আবারও দেখা হবে পরবর্তী পর্বে, যেখানে আরও গভীরে নিয়ে যাব আপনাদের ইতিহাসের পথে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।